গতকালের একটি খবর সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যতই সেই খবর নিয়ে হইচই হোক না কেন, সেই খবর এই পশ্চিমবঙ্গের সো কল্ড প্রথম শ্রেণীর কোনো মিডিয়া, তা সে ইলেকট্রনিক্স মিডিয়াই হোক, প্রিন্ট মিডিয়াই হোক, পোর্টাল মিডিয়াই হোক, কেউই কিন্তু সামনে নিয়ে আসেনি। কিন্তু কি মুশকিল হচ্ছে জানেন তো? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই খবর যত বেশি চাপতে চাওয়া হয়, তত বেশি করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। আর এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে এই খবর সামনে এলে, এমনকি সেই খবর মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিই সামনে নিয়ে আসার পরও মিডিয়া চেপে গেলে তার কি মানেটা দাঁড়ায়? তাহলে কি সত্যি সত্যি এই খবর সামনে এলে 14 তলার অস্বস্তি, আতঙ্ক সমস্ত কিছু সামনে চলে আসবে? নাকি এই মিডিয়া এতখানি অনুপ্রাণিত, তারাই নিশ্চিত হয়ে গেছে যে এই খবর আনলে আগামী 2026-এ গদি টলমল হয়ে যাবে, তাই চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? কোন খবরের কথা বলছি? দীঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ কালচারাল সেন্টার, যেটাকে জগন্নাথ ধাম বলে জোর করে চালানোর চেষ্টা হচ্ছে, রাজনৈতিক প্রচার করার চেষ্টা হচ্ছে, এবং সেখান থেকে ভোট ব্যাংকের অঙ্ক কষা হচ্ছে। সেই জগন্নাথ ধামের মাথায় বা জগন্নাথ কালচারাল সেন্টারের মাথায় যে যেভাবে দেখবেন, নিজস্ব ভঙ্গি দেখতে পারেন। আহ তো তার মাথায় গতকাল বজ্রপাত হয়েছে, এবং শুধু বজ্রপাত হয়নি, সেই বজ্রপাত হওয়ার পরে মন্দিরের মাথায় যে ধ্বজটি রয়েছে, এই ধ্বজটি কিন্তু পুরোপুরি পুড়ে গিয়ে ভস্মীভূত হয়ে গেছে। এবার গতকাল আমি কিন্তু এই অঞ্চলেই ছিলাম, এবং কিছুটা ব্যক্তিগত কাজ ছিল, কিছুটা রাজনৈতিক কাজ ছিল, এবং কিছু মানুষের সঙ্গে দেখা করার দরকার ছিল। সুতরাং প্রায় সারাটা দিন এই অঞ্চলে আমি গাড়ি নিয়ে চক্কর কেটেছি। প্রবল বর্ষণ, প্রবল বর্ষণ সকাল থেকে। মোটামুটি 10:30 থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আমি যখন নন্দীগ্রাম এলাকাটা পেরোচ্ছি, ওই ধরুন 12:30 1টায় হবে, সেই সময়ে এত বৃষ্টি, রাস্তায় আগে পিছে কিছু দেখা যাচ্ছে না। পুরো হ্যাজার্ড লাইট চালিয়ে যেতে হচ্ছে, আগে পিছে সমস্ত গাড়িতে সেই অবস্থা, এবং স্পিড 20-এর উপর তোলা যাচ্ছে না, 20 কিলোমিটারে গাড়ি চালাচ্ছি টুকটুক টুকটুক করে। সেই অবস্থায় এই অঞ্চলটা গেছে, এবং আমি কার্যত চষে ফেলেছি। কিন্তু এত বৃষ্টি হওয়ার পরেও বিশ্বাস করুন, বাজ পড়ছে, বজ্রপাত হচ্ছে, এরকম জিনিস কিন্তু আমি দেখিনি। এবং সেই জায়গাতে কোথাও আশেপাশে কিচ্ছু হলো না, বজ্রপাতে কারোর কিচ্ছু ক্ষতি হলো না, শুধুমাত্র ওই জগন্নাথ কালচারাল সেন্টারের মাথাতেই এই বজ্রটা পড়লো। এবার যারা জগন্নাথ দেবকে বিশ্বাস করেন, যারা হিন্দু সনাতনী ধর্মে বিশ্বাস করেন, তারা একটা কথা জানেন যে এই যে জগন্নাথ মন্দিরের মাথায় বা এই যে ধ্বজ আছে, এইটি এইটি সবসময় কিন্তু বিশেষ ইঙ্গিতবাহী হয়, এবং বড় কিছু ঘটার আগে এটা কিন্তু সবসময় ইঙ্গিত দিয়ে যায়। এবং দুটি ঘটনা এখানে প্রবলভাবে উঠে আসছে। নাম্বার ওয়ান, কিছুদিন আগে আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়ে গেল, তার আগে পুরীর যে জগন্নাথ ধাম আছে, সেখানে যে ধ্বজটি ছিল সেটি চিলে মুখে করে নিয়ে চলে যায়, এবং তারপরেই কিন্তু একটা বড় অঘটন ঘটে। এবং যারা যারা এটা বিশ্বাস করেন তারা বলছিলেন এই অশুভ ইঙ্গিতটা আসছে, একটা ভয়ঙ্কর কিছু ক্ষতি হতে চলেছে, ভয়ঙ্কর কিছু সর্বনাশের ঘটনা ঘটতে চলেছে, এবং তারপরেই সেই ঘটনাটা ঘটে। এবং যারা জগন্নাথ দেবকে বিশ্বাস করেন তারা এটাও বিশ্বাস করেন যে কোনো কারণে এই ধ্বজ বা এই পতাকা যদি পুড়ে যায়, সেটা কিন্তু দুটো জিনিস ইঙ্গিত করে: এক, ধর্মীয় হানাহানি; আর দুই, রাজ্যপাটের পরিবর্তন। এবং এই হিসেবে তারা একটা কথা তুলে আনছেন, 2020 সালে একটা বিশেষ একাদশী ছিল, পাপনাশিনী একাদশী বলা হয় সেটাকে। তো সেই দিন মন্দিরে যে একটা প্রদীপ শিখা আছে, সব থেকে বড় যে প্রদীপের শিখাটা আছে, সেইখান থেকে হঠাৎ করে অগ্নিসংযোগ হয়ে এই পতাকাটা পুড়ে যায়। এবং তখনই এই পুরীর মন্দিরের যারা রয়েছেন তারা বলেছিলেন যে এটার মানে হচ্ছে ক্ষমতার পরিবর্তন হচ্ছে কোথাও একটা। অনেকেই ভেবেছিলেন যে এই ক্ষমতার পরিবর্তন বোধহয় ভারতীয় রাজনীতিতে হবে কোথাও, কেন রাজ্যপাটের পরিবর্তনের কথা বলা হচ্ছিল। কিন্তু দেখা গেল যে যে ওড়িশাতে নবীন পট্টনায়ক কার্যত একটা মিথ হয়ে গিয়েছিলেন, তিনি কিন্তু তার পরবর্তী নির্বাচন 2024-এর নির্বাচনে হেরে গেলেন, এবং সেখানে কিন্তু সরকারের পরিবর্তন হলো। অর্থাৎ যে মিথটা জগন্নাথ দেবের ভক্তরা মাথায় রাখেন, মনে করেন, সেটাই কিন্তু সেই ইঙ্গিত দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল। এখন পশ্চিমবঙ্গে যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনার পর কিছু কি ঘটবে, কি ঘটবে সেটা তো জানা নেই, সেটা তো ভবিষ্যতের গর্ভে রয়েছে। তবে বাজটা দীঘাতে পড়লেও আতঙ্ক যে কালীঘাটে তারা করছে, তা গতকাল এই খবর মিডিয়াতে আসতে না দেওয়া থেকেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এই খবর যতই চাপার চেষ্টা করা হোক, একটা জিনিস ভালো করে দেখুন তো, এই জগন্নাথ কালচারাল সেন্টার যেটা তৈরি করা হয়েছে আমার আপনার ট্যাক্সের পয়সায়,
সরকারের পয়সা বলে তো আলাদা কিছু হয় না, আমার আপনার কাছ থেকে ট্যাক্সের পয়সা হিসেবে যেটাকে কালেক্ট করে সেটাই সরকারের পয়সা হয়। এটা যতই বলা হোক দিদিমণি মন্দির করে দিয়েছে, দিদিমণি জগন্নাথ ধাম করে দিয়েছে, তা কিন্তু নয়, সরকারি পয়সা নয়ছয় করে এটা হয়েছে। কিন্তু যবে থেকে এই মন্দির বা এই কালচারাল সেন্টার সামনে এসেছে তবে থেকে কি কি ঘটনা ঘটেছে। যেদিনকে উদ্বোধন করা হলো সেই উদ্বোধনের দিন সবাই ভেবেছিল যে এখানে দীঘায় এইরকম দেখানো হবে, সেটা নিয়ে সারাদিন ধরে দিদিমণির বক্তব্য শোনানো হবে, তার মুখ দেখানো হবে, এটা নিয়ে হই হই হবে এবং হিন্দু ভোট ঝাঁপিয়ে একদম দিদিমণির দলের দিকে সমস্ত কিছু চলে যাবে। কিন্তু আলটিমেটলি কি হলো, সেদিনকে কলকাতায় একটা মারাত্মক অগ্নিকাণ্ড হলো, মারাত্মক অগ্নিকাণ্ড হলো। এবং মানুষ কি বলছে যে এখানে গিয়ে এতদিন ধরে তিনি বসে আছেন উদ্বোধনের নাম করে, আর কলকাতায় এত বড় ঘটনা ঘটছে তার কোনো হুঁশ নেই। আলটিমেটলি কিন্তু ফোকাসটা পেলেন না, নেগেটিভ পাবলিসিটি হলো। তারপর রথের দিন, রথের দিন যদি ভালো করে দেখেন সেদিনকে কিন্তু মারাত্মক কাণ্ড আরো হলো। কি মারাত্মক কাণ্ড, না কসমা কাণ্ড। যদিও কয়েকদিন আগে ঘটনা ঘটেছিল, কিন্তু মিডিয়া ফোকাসে আসা এবং কার্যত রাজ্য রাজনীতি উত্তাল হয়ে যাওয়া অভয়াকাণ্ডের পর সেটা হলো যেদিন রথের দিন হলো সেই দিন। অর্থাৎ রথের দিন কিন্তু আর একটা প্রোগ্রাম ছিল, ঢাক ঢোল পিটিয়ে সব লোকজন নিয়ে গিয়ে 3 দিন আগে থেকে গিয়ে দিদিমণি সেখানে বসে আছেন। কিন্তু আলটিমেটলি কি হলো, নেগেটিভ জিনিস হলো। এবং সব থেকে বড় কথা, এই দুইয়ের চাপে উল্টো রথেও একটা নাকি বড় পরিকল্পনা ছিল, বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে। উল্টো রথের দিন ওই দিকে গেলেনই না দিদিমণি, অরূপ বিশ্বাস না কাকে একটা পাঠিয়ে দিয়েছিলেন যা উল্টো রথটা নম নম করে সারো। অর্থাৎ এইটা কিন্তু বারবার 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 ইঙ্গিত দিয়ে আসছে। এবার কেন এই ইঙ্গিতগুলো আসছে, যারা প্রভু জগন্নাথ দেবকে বিশ্বাস করেন তারা বলছেন প্রথম থেকে তো এখানে অনাচার চলছে। প্রথম কথা, জগন্নাথ ধাম সারা বিশ্বে একটাই আছে, সেটা দ্বিতীয় কিছু হয় না। হ্যাঁ, কেউ বাড়িতে জগন্নাথ পুজো করতে পারেন, কেউ একটা জগন্নাথের অন্য মন্দির প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু সেটা সরকারি টাকায় তো করা যায় না। কিন্তু সেই জায়গাটাকে যখন ভোটের অঙ্ক, রাজনীতির অঙ্ক হিসেবে ব্যবহার করা হয়, তখনই অনাচার হিসেবে সেটা সামনে আসে। কি কি অনাচার হয়েছে, যারা জগন্নাথ ভক্ত, যারা সনাতনী, তারা বলছেন কোথায় তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। পুরীর মন্দিরে, পুরীর জগন্নাথ ধামে যদি যান, সেখানে মূল ফটকের বাইরে বিভিন্ন ভাষায় স্পষ্ট করে লেখা আছে কোনো বিধর্মীদের প্রবেশ এই জগন্নাথ ধামে নেই। অথচ এটাকে কালচারাল সেন্টার হওয়া সত্ত্বেও জগন্নাথ ধাম বলে চালানো হচ্ছে, এবং এবং সেখানে বিধর্মীদের প্রবেশের কিন্তু অনুমতি করে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু জগন্নাথ ধাম বা জগন্নাথ প্রভুর আবেগের সঙ্গে যায় না। সব থেকে বড় কথা, এখানে একটা একটা তখন খবর রটে গিয়েছিল যে এই জন্য এই সময় দীঘাতে নাকি আমিষ খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেটাকে যাতে সত্যি না হয় এটা প্রমাণ করার জন্য যারা ওই উদ্বোধনে গিয়েছিলেন তারা একদম মাছ ভাত খাচ্ছেন সেই ছবি একদম দাপুটের সঙ্গে পোস্ট করে বলছেন এই করে আমরা পুজো করতে গিয়েছিলাম। সত্যি জগন্নাথ দেবের পুজো আমিষ ভক্ষণ করে হয়? আসলে জগন্নাথ দেবের কোনো পুজোই হয় না, জগন্নাথ দেবের হয় দর্শন। এবং সেই দর্শন সম্পন্ন হয় যখন মহাপ্রসাদ, প্রভুর মহাপ্রসাদ গ্রহণ করা হয়। তো কেউ যদি ভক্ষণ করেই নেন তাহলে তিনি মহাপ্রসাদ গ্রহণ করবেন কি করে? অর্থাৎ এখানেও একটা অনাচার রয়েছে। এরপর এলো মহাপ্রসাদ বলে বিলি করা হলো, কিন্তু সেগুলো স্থানীয় দোকান থেকে তৈরি করা হচ্ছে, বিধর্মীরা তৈরি করছেন। এবং সব থেকে বড় কথা, সেটাকে হালালা মহাপ্রসাদ বলছেন বিরোধীরা, কটাক্ষ করছেন। অনেকেই সেই প্রসাদ নিতে চাইছেন না, সেটা আসলে প্রসাদই নয়, সরকারি টাকায় আবারও কিছু মিষ্টি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা। এমনকি সেই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল, যেগুলো আমি কন্ট্রোভার্সির জন্য সামনে নিয়ে আসছি না, কিন্তু কোনো আইনি জটিলতা এলে অবশ্যই সেগুলো সামনে নিয়ে আসা হবে। চটি পড়ে রথের দড়িতে টান দেওয়া হচ্ছে। প্রভু জগন্নাথ হিন্দু সনাতনীদের কাছে অত্যন্ত আবেগের, অত্যন্ত হৃদয়ের কাছের তিনি, তার তার রসের দড়িতে টান দেওয়া হচ্ছে চটি পড়ে। এমনকি দিদিমণির সামনে তার পুলিশ সেই দড়ি, পবিত্র দড়ি যেটা একটু ছোঁয়ার জন্য মানুষ আকুতি দেখায়, সেটা পা দিয়ে, জুতো জুতো পরা অবস্থায় পা দিয়ে মারিয়ে দেওয়া হচ্ছে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু জগন্নাথ ধাম বলে চালানো হচ্ছে, ধাম, ভাবা যায়। এবং পুরীর যে জগন্নাথ ধাম আছে সেখান থেকেও নাকি নিম কাঠ চুরি করা হয়েছে, যে পবিত্র নিম কাঠ দিয়ে সেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করা হয়, সেই কাঠ চুরি করা হয়েছে। সুতরাং এই যে এতগুলো ঘটনা পরপর পরপর ঘটেছে, সেই জায়গা থেকে কিন্তু অনাচারের লক্ষণ সেগুলো দেখা দেখা গেছে। এবং সেখান থেকে এটাতে যে জগন্নাথ দেব প্রভু তিনি যে খুশি নন, তিনি কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছেন। কিভাবে ইঙ্গিত দিচ্ছেন দেখুন, রথের দিন রথের চাকা গড়ালো না, রথের চাকা আটকে গেল। নারকোল যখন ফাটানো হলো, নারকোল ফাটলো না, ছিটকে 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 বেরিয়ে চলে গেল এবং বজ্রপাত হয়ে গেল। সুতরাং এগুলো বিভিন্ন ইঙ্গিত দিচ্ছে যে যারা এগুলো মানেন, যে এই জায়গা থেকে পজিটিভ কিছু তো নয়।
সামনের দিনে বড় কিছু নেগেটিভ আসছে। এখন যারা মানেন তারা মানেন, যারা মানেন না তারা মানেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যা হবে সেটা তো ভবিষ্যতের গর্বে, কিন্তু এখন এটাতে কালীঘাটে ইম্প্যাক্ট হয়েছে এই কথা কেন বলা হচ্ছে? দেখুন, যারা দিদিমণির খুব ঘনিষ্ঠ সহচর, তারা অনেকেই কিন্তু আজকে দিদিমণি এবং তার দলের কাজকর্মে অত্যন্ত ক্ষুব্ধ। অনেকে বসে গেছেন, অনেকে দল পাল্টে ফেলেছেন, অনেকে দলের মধ্যেই আছেন কিন্তু প্রকাশ্যে আর মুখ খুলছেন না। কিন্তু যখনই ব্যক্তিগত আলোচনা হয় তারা অনেক কিছু খুলে দেন, অনেক কিছু প্রকাশ্যে নিয়ে চলে আসেন। সেখানে একটা কথা বলছেন, দিদিমণি এবং তার পরিবার তারা কিন্তু এইগুলো যতই মুখে বলুক অনেক কিছু মানে। যেমন ১ নম্বর, যখন এই রাজ্যে ক্ষমতায় আসেন তখন যেখানে সরকারি সমস্ত কিছু ছিল সেই জায়গাটা সরিয়ে নিয়ে যাওয়া হয় গঙ্গার উল্টো পারে একটা নীল সাদা রঙের বিল্ডিং এ, এবং সেইখান থেকে এত দিন হয়ে গেল সেটাকে নাকি যেখানে প্রথম জায়গাটা ছিল সেই বাড়িটিকে সংরক্ষণ করা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু এতদিনেও সেখানে কোনো রকম কোনো কাজ করা হয়নি, সেখানে ফেরত আসার কোনো রকম কোনো জায়গা নেই। তার ঘনিষ্ঠরা বলছেন যে এখানে ইঙ্গিতটা বলে দেওয়া আছে যে তিনি যদি এই বাড়িতে আসেন তাহলেই তার পতন হবে, তিনি ওইখানে গঙ্গার ওই পারে যদি থাকেন ওই জায়গাতে তিনি সুরক্ষিত থাকবেন। দেখবেন ওনার পরিবারের এক সদস্য আছে যাকে বারে 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 ইডি সিবিআই ডাকে, বিভিন্ন জায়গায় ডাকাডাকি হয়, এই কোর্ট ওই কোর্ট, এই বেঞ্চ সেই বেঞ্চ গিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু শেষ অবধি যেতে হয়। কেন? কেননা দুর্নীতি করেছেন এমনটা অভিযোগ। এবং যখনই তিনি যান তখন এই কালো রঙের তিনি পোশাক পরেন, বারবার বারবার এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে কেন পরেন। তার ওই ঘনিষ্ঠ সহচররাই বলছেন যে জ্যোতিষ বলে দিয়েছে যে কালো ছাড়া অন্য কিছু যদি পরে যাও তোমার গ্রেপ্তারি কেউ এড়াতে পারবে না, এটা ঠেকিয়ে রাখা যাবে কয়েকদিন, সেই জায়গা থেকে করেন। আর এই সমস্ত কিছু যখন হচ্ছে আর তারপর প্রভু জগন্নাথ দেবের এই ইঙ্গিতগুলো আসছে, তখন কিন্তু টেনশন বাড়ছে যে যেটা করে ভোট কেনার রাজনীতি করতে গিয়েছিলাম সেটা আলটিমেটলি কাজ হবে না তো। আর সব থেকে বড় কথা, এই জিনিসটা করে দলীয় সহচরদের, পার্শ্বচরদের যেটা মোটিভেট করার চেষ্টা করা হচ্ছিল যে দেখো এর আগেও অনেক প্রবলেম এসছে কিন্তু বারবার আমরা পেরিয়ে এসেছি, সেগুলোর জন্য বিভিন্ন পলিটিক্যাল এজেন্ডা তৈরি করা হয়েছে এবং সেগুলো মানুষকে খাওয়ানো হয়েছে, মানুষ খেয়েছে এবং আমরা ক্ষমতায় আছি, এবারেও থাকবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কিন্তু এইসব হওয়ার পর তাদের মনের মধ্যে, সেই পার্শ্বচরদের মনের মধ্যেই প্রশ্ন উঠে গেছে যে সত্যি যদি এবারেও এটা আটকানো যেত, এবারে আটকাতে গিয়ে বড় বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, বড় বেশি ধর্মীয় ভাবাবেগ আঘাতটা হয়ে গেছে, এবং তাতে প্রভু জগন্নাথ দেব কি শাস্তি দেবেন কি করবেন সেটা পরের কথা, জানি না। কিন্তু এই প্রভু জগন্নাথ দেবকে যারা বিশ্বাস করেন, অর্থাৎ এই রাজ্যের ৭০% হিন্দু, তারা কিন্তু এবার চরম শাস্তি দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। এবং এইটার সঙ্গে যারা যুক্ত থাকবেন, শুধুমাত্র এই অনাচার হচ্ছে, এই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, এটাই ভোট ব্যাংকের হিসেবে সব গন্ডগোল করে দেবে। যদি সত্যি এবারে নির্বাচনটা ফেয়ার হয়, এবারে কাউন্টিংটা ফেয়ার হয়, তাহলে অনেক অঘটন ঘটবে। এবং সেই জন্যই এই ছবি সামনে নিয়ে এসে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন, লক্ষণ কিন্তু শুভ নয়। সত্যিই কি লক্ষণ শুভ নয়? আমারও কিন্তু সেই কথাই মনে হচ্ছে। কাকতালীয় বলুন, ঐশ্বরিক বলুন, আবারও বলছি যে এই অঞ্চলটা কালকে আমি চষে বেরিয়েছি, এই অঞ্চলের আশেপাশে বিভিন্ন এলাকা ঘুরেছি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, এবং ওই রকম প্রবল বৃষ্টি, প্রায় কিচ্ছু দেখা যাচ্ছে না, গাড়ির সামনে ৬ ফুট দূরে একদম সবকিছু সাদা হয়ে গেছে, সেরকম দেখেছি, কিন্তু বাজ পড়ার কোনো ঘটনা আমি সেখানে দেখিনি। আর তারপর যখন আমি পূর্ব বর্ধমানে গিয়েছিলাম ওখান থেকে, তো যখন সেখানে পৌঁছেছি সন্ধেবেলায়, তখন তখন আমি এই খবরটা পেলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। কিছু তো একটা আছে, কোথাও গিয়ে তো মনে হচ্ছে। সত্যিই কি তাই? আপনাদের কি মনে হয় এই নিয়ে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।